ক্লাসে আমরা প্যাডাগজির অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব। তো প্রশ্নগুলো বাইলিঙ্গুয়ালে দেওয়া আছে আপনাদের, সেগুলো প্যাডাগজি যে সেকশন আছে যেমন সিডিপি, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, অর্থাৎ যে কোনো সাবজেক্ট প্যাডাগজি হিসাবে আপনারা এগুলো ধরে নিতে পারেন। বাংলাতেও কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে বাছাই করা প্রশ্ন। তো চলুন দেরি না করে আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। ভারতের বেশিরভাগ শ্রেণীকক্ষ হচ্ছে বহুভাষিক, ঠিক আছে? ভারতের বেশিরভাগ শ্রেণীকক্ষ বহুভাষিক। তো বহুভাষিক মানে কি? বহুভাষিক মানে হচ্ছে একটি ক্লাসরুমে অনেক ভাষাভাষী যখন ছাত্র থাকে, একটা ক্লাসরুমে যখন অনেক ভাষাভাষী ছাত্র থাকে তখন সেটাকে আমরা বহুভাষিক বলে থাকি। এবং এই যে বহুভাষিক ক্লাসরুম, এটা শিক্ষকের জন্য একটা সমস্যা, একটা সম্পদ, একটা বাধা, নাকি একটা বিরক্তকর? তো ভাষাভাষী থাকবে, এটাকে একজন শিক্ষক একটা রিসোর্স কিংবা একটা সম্পদ হিসাবে গ্রহণ করতে হবে। তো তার মানে কারেক্ট আনসার এখানে কী হবে? অপশন নাম্বার 2, সম্পদ হিসাবে এটা ধরে নিতে হবে। মিস্টেকস অ্যান্ড এরর্স মেড বাই স্টুডেন্ট, অর্থাৎ শিক্ষার্থীর দ্বারা করা ভুল এবং ত্রুটি। শিক্ষার্থীরা যে সমস্ত ভুল করে, শিক্ষার্থীরা ক্লাসে কিন্তু অনেক ভুল করে সেটা আমরা জানি। তো শিক্ষার্থীরা যখন ভুল করবে তখন শিক্ষক এবং শিক্ষার্থীদের ব্যর্থতার ইঙ্গিত দেবে, নাকি তাদের চিন্তা ভাবনা বোঝার সুযোগ হিসাবে এটা দেখা উচিত, নাকি কঠোরভাবে মোকাবিলা করা উচিত, নাকি শিশুদের দুর্বল এবং অসামান্য হিসাবে দেখা উচিত? একজন শিক্ষক কী করে দেখবেন শিক্ষার্থীরা যখন ভুল করে? তো দেখুন, ভুল বা এরর করা হচ্ছে বা মিস্টেক করা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, কারণ আমরা প্রত্যেকে মানুষ মাত্রই কিন্তু ভুল হয়। যত সময় আমরা ভুল করবো না তত সময় কিন্তু আমাদের শিক্ষণটা কিন্তু সাকসেস হয় না বা সাফল্য অর্জন করে না। আমাদের যখনই ভুল হবে মানে তার পরবর্তীতে আমার শুদ্ধ হতে চলেছে, ঠিক আছে না? তো এটা শিক্ষক এবং শিক্ষার্থী যে ব্যর্থতার ইঙ্গিত দেয় সেটা আমরা বলতে পারি না, কারণ আমরা ভুলের দ্বারা আমরা কখনো ব্যর্থ হই না। কঠোরভাবে মোকাবিলা সেটা হয় না। শিশুরা ভুল করে তখন শিশুটাকে দুর্বল হয়ে যায়, মানে সে কিছু পারে না, এই ধরনের ব্যাপার মোটেই না। অর্থাৎ তার চিন্তা ভাবনা বোঝার একটা সুযোগ হিসাবে দেখা উচিত। অর্থাৎ শুড বি সিন অ্যাজ অপরচুনিটি টু আন্ডারস্ট্যান্ড দেয়ার থিঙ্কিং, তাদের চিন্তা ভাবনাকে বোঝার একটা সুযোগ তৈরি করে দেয়। যেখানে অপরচুনিটি থাকবে সেটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। আমি পজিটিভ ওয়ার্ডগুলো দেখানোর জন্য বিশেষ করে এখানে আমি এই যে ইংলিশ শব্দটা আমি এখানে অ্যাড করেছি। শিশুদের জ্ঞানের সক্রিয় নির্মাতা এবং ছোট্ট বিজ্ঞানী হিসাবে দেখেন যারা বিশ্বের নিজস্ব তত্ত্বগুলি তৈরি করে। এখানে কোন সাইকোলজিস্ট যিনি বলেছিলেন যে শিশুরা হচ্ছে জ্ঞানের সক্রিয় নির্মাতা, অর্থাৎ নিজে নিজে কী করে সে জ্ঞানের বিল্ড আপ করে। অ্যাক্টিভ বিল্ডার্স অফ স্টুডেন্ট, চিলড্রেন অ্যাজ এ অ্যাক্টিভ বিল্ডার্স অফ নলেজ, এই কথাটা কে বলেছিলেন? এবং চিলড্রেন ইজ এ লিটল সায়েন্টিস্ট, এই কথাটা কে বলেছিলেন? এটা আপনারা মনে রাখবেন, এটা বলেছিলেন পিয়াগেট। পিয়াগেট বলেছিলেন যে চিলড্রেন ইজ এ লিটল সায়েন্টিস্ট, শিক্ষার্থীরা হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা হচ্ছে এক একটা নিজেরা ছোটো ছোটো বিজ্ঞানী, তারা নিজে নিজে আবিষ্কার করতে পারে, তারা শিখতে পারে। এই কথাটা বলেছিলেন কি? জিন পিয়াগেট। শিশু কেন্দ্রিক মনোবিজ্ঞান মানে কি? চাইল্ড সেন্টার্ড প্যাডাগজি মিন্স, এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসে। প্রত্যেকটা টপিকে আপনারা প্রশ্ন পাবেন, প্রত্যেকটা সাবজেক্টে এই টপিক থেকে প্রশ্ন পাবেন। শিশু কেন্দ্রিক মনোবিজ্ঞান মানে কি? বাচ্চাদের শিক্ষককে অনুসরণ এবং অনুকরণ করতে বলা, ফলো করতে বলা বা নকল করতে বলা, এটা কোনো কথা না। শিশুদের কণ্ঠস্বর এবং তাদের সক্রিয় অংশগ্রহণকে প্রাধান্য দেওয়া, সবচেয়ে বড়িয়া আনসার হবে সক্রিয় অংশগ্রহণ, অর্থাৎ অ্যাক্টিভ পার্টিসিপেশন। শিশুরা যাতে অ্যাক্টিভ পার্টিসিপেশন করে। আরও বাকি অপশনগুলো দেখি। সম্পূর্ণ স্বাধীন হতে দিন, না ভাই সম্পূর্ণ স্বাধীন হতে দেওয়া যায় না, কিছুটা কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, না হলে কিন্তু হবে না। নৈতিক শিক্ষা প্রদান, এখানে শুধু নৈতিক শিক্ষা দিলে হবে না, সব কিছু ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে হবে। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2, শিশুদের কণ্ঠস্বর এবং তাদের সক্রিয় অংশগ্রহণকে প্রাধান্য দেওয়া, অ্যাক্টিভ পার্টিসিপেশন। অ্যাক্টিভ পার্টিসিপেশন যেখানে থাকবে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, এবং এটা হচ্ছে আমাদেরকে কারেক্ট আনসার। তারপর দেখি আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ কী দেওয়া আছে। এ টিচার ক্যান হেল্প দ্য চিলড্রেন টু প্রসেস এ কমপ্লেক্স সিচুয়েশন বাই, যখন একজন শিক্ষক শিশুদের দ্বারা একটা জটিল পরিস্থিতি প্রক্রিয়া করতে সাহায্য করতে পারেন। অর্থাৎ শিশুরা যখন একটা জটিল সমস্যায় পড়ে তখন একজন শিক্ষক কী করে এই জটিল প্রক্রিয়াতে শিশুকে সাহায্য করতে পারেন। কোনো সাহায্য না দেওয়া,
যাতে শিশুরা নিজেরাই সমস্যা সমাধান করতে পারে। আরে ভাই, একটা শিশু যদি একটা বিরাট সমস্যায় পড়ে, তো একজন শিক্ষকের উচিত যে তাকে এই সমস্যা থেকে মুক্তি দেওয়া। তো সুতরাং এটা কারেক্ট আনসার নয়। এটির উপর একটা বক্তৃতা দেওয়া মানে লেকচার মেথড। যখন ওই লেকচার মেথড হবে সঙ্গে সঙ্গে এটা এলিমিনেশন হবে। ঠিক আছে, ছাত্রটিকে কাজটিকে ছোটো ছোটো অংশে ভাগ করা এবং নির্দেশাবলী দেওয়া, রাইট। যখন একটা বড় কাজ ছাত্ররা পারছে না, তখন এই কাজটাকে আমরা কী করব, ছোটো ছোটো অংশে ভাগ করে দেব। যে এত বড় তোমরা 100, যেমন ধরুন আজকে আমি ছাত্রদের দিলাম যে তোমরা 2 পেজ লিখে আনো। ছাত্রদের কাছে একটা অনেক ভারী হয়ে গেল যে 2 পেজ তারা পারছে না, এটা তারপরে অনেক কষ্টের। তখন আমি কী করলাম, এটাকে ভেঙে দিলাম ছোটো ছোটো, যে আজকে তুমি কী করো, হাফ পেজ লিখে আনো, কালকে আরও হাফ পেজ লিখো, তারপর আরও হাফ পেজ, তারপর আরও হাফ পেজ। অর্থাৎ আমি এই একটি কাজকে আমি 4টা ভাগে ভাগ করে দিলাম। তাতে ছাত্রদের বোঝা কমে গেল, তারাও মোটিভেট হয়ে গেল যে স্যার আমাদের কাজ কমিয়ে দিয়েছেন। তখন ক্লাসটা হয়ে গেল, ছাত্ররাও শিখে গেল, বুঝে গেল, বাস বাড়িয়া। তো তারপর দেখি প্রতিযোগিতাকে উৎসাহিত করা এবং সেই উচ্চ পুরস্কার প্রদান করা। তো উচ্চ পুরস্কার আমরা প্রদান করতে পারি না শিশুদের, কারণ অনেক হাই দামি জিনিস যদি আমরা পুরস্কার করি তাহলে পুরস্কারের টাকাটা আমাকে দেবে কি? আর প্রতিদিন তো পুরস্কার দেওয়া সম্ভব হবে না, তাই না? তো সুতরাং উচ্চ পুরস্কার সেটা নেগেটিভ ওয়ার্ড, বক্তৃতা ক্যান্সেল, কোনো সাহায্য না করা ক্যান্সেল। তো কারেক্ট আনসার ছোটো ছোটো অংশে বিভক্ত করা এবং নির্দেশাবলী দেওয়া। ক্লিয়ার? তারপর দেখি কোয়েশ্চেন নাম্বার 6। শিক্ষার্থীদের একইভাবে জ্ঞান উৎপাদন করার প্রত্যাশা যেমন একটি প্রাপ্ত হয়। অর্থাৎ শিক্ষার্থীদের যে জ্ঞান আছে, জ্ঞানটাকে যদি আমরা পুনরায় যদি রিকনস্ট্রাক্ট করতে চাই, বা সেই যে নলেজ আছে এই নলেজটাকে যদি আমরা রিপ্রডিউস করতে চাই, তখন তাদের ক্ষেত্রে আমরা কি পাই, তাদের ক্ষেত্রে তার থেকে আমি ছাত্রদের কাছে তখন আমি কি পাই? এটি একটি কার্যকর মূল্যায়নের কৌশল। সমস্যাযুক্ত কারণ ব্যক্তিরা অভিজ্ঞতা ব্যাখ্যা করে এবং জ্ঞানটি প্রাপ্ত হওয়ার সাথে সাথে পুনরুৎপাদন করে না। কোয়েশ্চেন নাম্বার 2। এটি ভালো যেহেতু আমরা আমাদের মস্তিষ্কের মতো করে সব কিছু রেকর্ড করি। ভালো যেহেতু শিক্ষকের পক্ষে মূল্যায়ন করা সহজ। তো একবার যদি একটা জ্ঞান একটা টপিক যদি একজনের মাথায় ঢুকে যায়, তো তার পরবর্তীতে ওই টপিকটাকে চেঞ্জ করা কিন্তু কিছুটা কষ্ট হয়ে যায়। তার মানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে একটা সমস্যাযুক্ত, কারণ ব্যক্তিদের যে অভিজ্ঞতা তার মধ্যে চলে আসছে, ব্যাখ্যা করে যেটা বুঝিয়ে দিয়েছি, তারপর সেটাকে আবার যে পুনরায় উৎপাদন করা সেটা সম্ভব হয় না। তো তারপর পরবর্তী প্রশ্ন দেখি। যখন শিক্ষার্থীদের গ্রুপে কোনো সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়া হয়, তখন তাদের শেখার যেটা বক্ররেখা সেটা কি হয়? একটা শিশুদের একটা সমস্যা হয়ে গেল, তো এই সমস্যা নিয়ে আমি বললাম যে তোমরা সবাই মিলে একটা গ্রুপ ডিসকাশন করো। এখানে ধরে নিন 5-6 জন ছাত্র রয়েছে, সবাইকে নিয়ে একটা গ্রুপ বানালাম, এই 6 জনকে নিয়ে। তো তোমরা এই 6 জন মিলে একটা গ্রুপের নাম হচ্ছে এ গ্রুপ। তো তোমরা এই গ্রুপে এই সমস্যাটা সমাধান করো। তো এই যখন তারা এই গ্রুপে যখন তাকে আমি সুযোগ সুবিধা দেব, তখন তাদের যে শেখার যেটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কোন কার্ভে হবে? কোয়েশ্চেন নাম্বার 7। এটা আগে থেকে আরও ভালো হয়ে যাবে, সেটার যেটা রেখাটা আরও ভালো হয়ে যাবে। যেমন বক্ররেখা বলতে আমরা কি বুঝি? শিক্ষার্থীরা যেমন এখানে যদি আমরা একটা গ্রাফের মাধ্যমে বুঝাই, যে প্রথমে তারা 5 স্টার বুঝছে, তারপর 4 স্টার, তারপর 3 স্টার, তারপর 1, তারপর 2, আর 2 পরে 1, মানে এই ধরনের যদি গ্রাফ আঁকি, মনে করুন প্রথমে শিশুরা 2 বুঝছে, 2 নম্বর পয়েন্ট পর্যন্ত বুঝেছে, আর তারপর শিশুরা 3 বুঝছে, তারপর আবার 2 বুঝছে। যদি গ্রুপে বলি তাহলে কিন্তু সেটা উপর দিকে চলে যাবে, গ্রাফটা উপর দিকে চলে যাবে, মানে তার বোঝার যেটা কোয়ালিটি সেটা বেরিয়ে যাবে, তার মানে সেটা আরও ভালো হয়ে যাবে। কোয়েশ্চন নাম্বার 4, এটা হবে কারেক্ট আনসার। উন্নয়নের গতি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে পরিবর্তিত হয়, তবে সেটি ফলো প্যাটার্ন। কিসের প্যাটার্ন? তবে সেটি কী ধরনের প্যাটার্ন ফলো করে? উন্নয়নের গতি অর্থাৎ ডেভেলপমেন্টের যেটা প্রসেস প্যাটার্ন সেটা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে পরিবর্তিত হয়। ঠিক আছে, মানে ট্রান্সফারেবল, একটু ডিফারেন্ট হয়। তবে এটা কিসের প্যাটার্ন আমরা ধরে নিতে পারি? কোয়েশ্চেন নাম্বার 8, এটা ক্রমিক এবং সুশৃঙ্খল। ক্রমিক কেন বলা হয়েছে? দেখুন, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির পরিবর্তিত হয়, তার কারণ কি? আর যেমন প্রথমে আমার বাবা, তারপর আমি, তারপর আমার ছেলে মেয়ে, এখানে জেনারেশন হচ্ছে 3টা। তো একটা ক্রমিক হিসাবে আসছে। প্রথমেই তো আমার ছেলে আসবে, তারপর আমি জন্ম দেবো। আমি আমার ছেলেকে জন্ম দেব না, ছেলে আমাকে জন্ম দেবে। একটা ক্রমিক হিসাবে যাবে। প্রথমে আমার বাবা থাকবেন,
তারপর আমি থাকবো, তারপর তো আমার ছেলে থাকবে, এটা ক্রমিক হিসাবে থাকবে, তাই না? এবং একটা সুশৃঙ্খল হিসাবে থাকবে। সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যান্ড অর্ডারলি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়ন সম্পর্কে সঠিক, অর্থাৎ ডেভেলপমেন্ট সম্বন্ধে নিচের কোনটি সঠিক? কোয়েশ্চন নাম্বার 9। সোশিও কালচারাল কন্টেক্সট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিলকুল করে। উন্নয়ন একমাত্রিক না ভাই, ডেভেলপমেন্টটা ইউনি ডাইমেনশনাল নয়, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। উন্নয়নটা বহুমাত্রিক। উন্নয়নটা বিচ্ছিন্ন মোটেই না, উন্নয়নটা তো বিচ্ছিন্ন হয় না। উন্নয়ন শুরু হয় এবং জন্মের সময় শেষ হয়। আর ওই ডেভেলপমেন্ট জন্মের সময় শেষ হয়ে যায় কি? জন্ম থেকে সেটা তো শুরু হয়, অম টু টম। ডেভেলপমেন্টটা মায়ের গর্ভ থেকে শুরু হয় এবং একদম আজীবন পর্যন্ত চলতে থাকে। তো এটাও ক্যান্সেল। তো অপশনাল 1 ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। ব্যক্তিরা কেন একে অপরের থেকে আলাদা? আমরা যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, যেটা আমরা পার্থক্য পড়েছিলাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস যে চ্যাপ্টারটা পড়েছিলাম, তো এখানে এই প্রশ্নটা ইনক্লুড আছে। যেমন ব্যক্তিরা কেন একে অপরের থেকে আলাদা? আমরা প্রত্যেকজন ব্যক্তি কিন্তু একজন থেকে আরেকজন কিন্তু আমরা আলাদা। এটা জন্মগত বৈশিষ্ট্যের কারণে, বংশগত এবং পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের কারণে। কারণ প্রত্যেক ব্যক্তি তার পিতামাতার কাছ থেকে ভিন্ন ভিন্ন জিন সেট পেয়েছে, না পরিবেশের প্রভাবের কারণে? কোয়েশ্চন নাম্বার 10। এটা বংশগতি এবং পরিবেশের উভয়ের কারণে, বংশগতির কারণে হতে হবে এবং পরিবেশ, এই দুইটার কারণে, দুইটার মেলবন্ধনে কি হয়? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে আলাদা হয়। হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। শিশুর সামাজিকীকরণে পরিবার কী ধরনের ভূমিকা পালন করে? একটা উত্তেজনাপূর্ণ, প্রাথমিক, মাধ্যমিক নাকি গুরুত্বপূর্ণ নয়? কোয়েশ্চন 11। দেখুন, পরিবার বা ফ্যামিলি, পরিবার কা ফ্যামিলিকে বলা হয় কি? ফ্যামিলি প্লেস অ্যান প্রাইমারি রোল, বা ফ্যামিলি ইজ এ প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। ফ্যামিলি হচ্ছে সোশ্যালাইজেশন একটা প্রাথমিক সংস্থা। সুতরাং প্রাথমিক বা প্রাইমারি হচ্ছে এখানে কি কারেক্ট আনসার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে জোড়া মিলিত? আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 12। আচ্ছা, আনুষ্ঠানিক কার্যক্রম শুরু অনুকরণ শুরু হয় কাল্পনিক খেলা না ভাই? ফর্মেল অপারেশন স্টেজে কাল্পনিক খেলা নয়, কাল্পনিক খেলা তো আরও অনেক আগে থেকে শুরু, এটা ক্যান্সেল। ইনফেন্সি অ্যাপ্লাইজ লজিক অ্যান্ড ইটস এবল টু ইনফার, আর শৈশব যুক্তি প্রয়োগ করে এবং অনুমান করতে সক্ষম হয়। শৈশবে একদম ছোটোবেলা যখন ইনফেন্সিতে থাকে তখন তারা কি অনুমান করতে শিখে যায়, তর্ক করতে শিখে যায়, যুক্তি দেখাতে শুরু করে যায়? মোটেই না, এটা ক্যান্সেল। ডিডাকটিভ চিন্তা তারা প্রি অপারেশন স্টেজে করতে পারে না। তো কনক্রিট অপারেশনাল স্টেজে শিশুরা কী করতে পারে? ক্লাসিফাই করতে পারে, শ্রেণীবদ্ধ করতে পারে। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার। একটি শিশু বলে কাপড় রোদে দ্রুত শুকিয়ে যায়, তিনি এটি বুঝাতে দেখাচ্ছেন এটা শিশুর কী ধরনের চিন্তাধারা? এখানে একটা শিশু কী ধরনের চিন্তা করেছে যার কারণে হ্যাঁ বলতে পারেছে যে কাপড় রোদে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়? এটা কোজ এবং এফেক্ট, কারণ এবং প্রভাব। এটাতে কারণ আছে, কাপড় তাড়াতাড়ি শুকায়, এবং সেটা কিসের প্রভাবে শুকায়? এই যে রোদের তাপে সেটা শুকায়, অর্থাৎ একটা প্রভাব পড়ে, এফেক্ট পড়ে। সুতরাং কারণ এবং প্রভাবের কারণে এটা হবে কারেক্ট আনসার। পিয়াজেটের মতে শিশুদের চিন্তা ভাবনা কী ধরনের? According to Piaget, children thinking differs kind and amount, অর্থাৎ অপশন নাম্বার 2 হবে রাইট অ্যান্সার। নিচের কোনটি ভাড়ার করার উদাহরণ? স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিংয়ের উদাহরণ। স্ক্যাফোল্ডিং মানে বুঝতে পারছেন, ভাড়ার মানে হচ্ছে সহযোগিতা করা, ঠিক আছে। শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তৃতা দেওয়া, কোয়েশ্চন 15। আরে ভাই, বক্তৃতা দেওয়া, এখানে কেউ যদি একটা বিপদে ফেসে যায় তখন তাকে একটু ধাক্কা দিয়ে বিপদ থেকে পার করে দেওয়া হচ্ছে স্ক্যাফোল্ডিং। তো এটা হচ্ছে না। প্রশ্নকে উৎসাহিত না করে ব্যাখ্যা প্রদান করা, সেটাও কোনো কথা নয়। উভয় উপাদান এবং অউপাদান পুরস্কার প্রদান, এটা হচ্ছে না। তো কারেক্ট আনসার হচ্ছে গিভিং, প্রমোট অ্যান্ড ক্লু অ্যান্ড আস্কিং কোয়েশ্চন, এটা ক্রিটিক্যাল।
জাকচান, অর্থাৎ সেখানে একটা সমস্যায় পড়েছে, তাকে কী করতে হবে, একটু ক্লু দিয়ে দিন যাতে করে সে এই ক্লুর মাধ্যমে সে সমস্যা সমাধান করতে পারে। তাকে একটা সংকেত দেওয়া, স্ক্যাফোল্ডিং মানে একটা সংকেত দিলাম এবং সমালোচনামূলক সন্ধিক্ষণে প্রশ্ন জিজ্ঞাসা করা যে এরপর তুমি কি করবে বা কী করে তুমি সংকেত দিলাম যাতে সে সমস্যা থেকে বেরিয়ে যেতে পারে। কোয়েশ্চন নাম্বার 4 এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো ভাইগোটস্কির মতে শিশুরা শিখতে পারে কিসের মাধ্যমে শিখতে পারে? কোয়েশ্চন নাম্বার 16। ভাইগোটস্কি কোন কথা বলেছিলেন? ভাইগোটস্কি কিন্তু সমাজ নিয়ে কথা বলেছিলেন, সোশিয়াল নিয়ে কথা বলেছিলেন, সোশিয়াল ইন্টারেক্টিকের নিয়ে কথা, সোশিয়াল ইন্টারেক্ট, সামাজিক মিথস্ক্রিয়া। ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। বাই ইন্টারেক্টিং উইথ অ্যাডাল্ট অ্যান্ড স্পিয়ার, বয়স্কদের সঙ্গে এবং সহকর্মীদের সঙ্গে মিথস্ক্রিয়া করে শিশুরা এখানে শিখতে পারে অ্যাকর্ডিং টু ভাইগোটস্কি। কোহলবার্গের মতে দেওয়া হচ্ছে কোহলবার্গ কিসের ধাপ দিয়েছিলেন? কোহলবার্গের শারীরিক বিকাশের ধাপ দিচ্ছিলেন, পর্যায়ে দিচ্ছিলেন, না মানসিক না নৈতিক? তো আমরা জানি যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি যেটা দিয়েছিলেন কোহলবার্গ। তো কোহলবার্গে কী দিয়েছিলেন? মোরাল ডেভেলপ মানে স্টেজেস অফ মোরাল ডেভেলপমেন্ট থিওরি দিয়েছিলেন কে? আমাদের কোহলবার্গ। ক্লিয়ার ভাই? নিম্নলিখিত পরিস্থিতিগুলির মধ্যে কোনটি একটি শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষে চিত্রিত? মানে শিশু কেন্দ্রিক শ্রেণীকক্ষ বলতে নিচের আমরা কোনটা বুঝাই? কোয়েশ্চন নাম্বার 18 আমরা একটু দেখব। এমন একটি ক্লাস যেখানে পাঠ্যপুস্তক একমাত্র সংস্থান। না ভাই, পাঠ্যপুস্তক যদি একমাত্র সম্বল হয় তাহলে সেটা শিশু কেন্দ্রিক হলো কি করে? সুতরাং এটা শিশু কেন্দ্রিক নয়। ঠিক আছে, ক্লাসে পুরস্কার এবং শাস্তি প্রদান, কখনো আমরা শাস্তি প্রদান করতে পারি না, ছাত্রদের মুখস্থ করতে বলি না। অপশন নাম্বার 3টা ক্যান্সেল। তো আলটিমেটলি অপশন নাম্বার 2টাই হবে কারেক্ট আনসার। অপশন নাম্বার এ কি বলেছে? এখানে দেখুন একটা কথা মনে রাখবেন, কিছু নেগেটিভ পজিটিভ ওয়ার্ড জানা প্রয়োজন আছে। এখানে দেখুন একমাত্র, যখনই একমাত্র থাকবে তখনই আপনারা অপশনটা কাটবেন। মুখস্থ করা যখন থাকবেন তখন কাটবেন, আর শাস্তি যখন দেখবেন তখন কাটবেন। তো অপশন তো 3টা কাটা গেল, তার মানে অপশন নাম্বার 2 কারেক্ট আনসার। একটি ক্লাস যেখানে শিক্ষার্থীরা দলে দলে বসে থাকে এবং প্রতিটি গ্রুপে যাওয়ার জন্য পালা করে। ঠিক আছে, ক্লিয়ার? প্রত্যেকটা দলে দলে ভাগ করবে এবং সময় বিশেষে কী হবে, দলটা পরিবর্তিত হবে। ওই দলের ব্যক্তি অন্য দলে যাবে, অপর দলের ব্যক্তি অপর দলে যাবে। ক্লিয়ার? তো এইভাবে যদি একটা ক্লাসরুম সজ্জিত থাকে তাহলে সেটা আমরা বলতে পারি এটা হবে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম বলতে পারি। আচ্ছা, বুদ্ধিমত্তা মানে কি? ইন্টেলিজেন্স ইজ, বুদ্ধিমত্তা কি? বুদ্ধিমত্তা হচ্ছে সেট অফ ক্যাপাবিলিটিস। এটা হচ্ছে সক্ষমতার একটা সেট। তার কতটুকু ক্যাপাবিলিটি রয়েছে, ধারণ ক্ষমতা তার কতটুকু রয়েছে, এটা কে স্থির করে? ইন্টেলিজেন্সে স্থির করে বা বুদ্ধিমত্তা স্থির করে। প্রারম্ভিক শৈশব ভাষা বিকাশের জন্য ড্যাশ সময়কাল। আর্লি চাইল্ডহুড ইজ ড্যাশ পিরিয়ড ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 20। এটি একটা সংবেদনশীল সময়। আর্লি চাইল্ডহুড এটা একটা খুব সেন্সিটিভ পিরিয়ড, ভাষা শেখার জন্য এটা একটা খুব সংবেদনশীল সময়, কারণ এই সময় শিশুরা কিন্তু তাদেরকে খুব ভালো করে দিতে হবে যাতে করে সে জিনিসটা গ্রহণ করতে পারে। ভাষা শিক্ষা বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সময়টা খুব একটা সেন্সিটিভ সময়। শিক্ষক ছেলেদের একটি সহশিক্ষা ক্লাসে মন্তব্য করলেন, ছেলে হও এবং মেয়েদের মতো আচরণ করো না। বাহ, শিক্ষক কী করলেন? একটা ক্লাসে গিয়ে বলেন যে তুমি ছেলে হও আর মেয়েদের মতো আচরণ করো, এটা কী ধরনের কথা? তো এই মন্তব্যটা বলতে আমরা কী বুঝি? টিচার কি এখানে রিমার্কস করতে চলেছেন? কোয়েশ্চন নাম্বার 21। এটি ছেলে ও মেয়েদের সাথে আচরণ করা একটা ভালো উদাহরণ না, এরকম কোনো কথা তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং এটা এখানে ক্যান্সেল। এটা হচ্ছে কি স্টেরিওটাইপিক্যাল আচরণ, বৈষম্যের একটা ডিসক্রিমিনেশন এখানে করছেন। ছেলে ও মেয়ের সঙ্গে তিনি স্টেরিওটাইপিক্যাল বিহেভিয়ার করছেন, যে ছেলে হও আর মেয়ের মতো ব্যবহার করো, এটা কী ধরনের কথা? তার মানে এখানে তিনি স্টেরিওটাইপ করছেন। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এখানে জৈবিক শ্রেষ্ঠত্ব কোনো কথা বলে না, বর্ণ বৈষম্যের কথা কিছু বলা হয়নি, সুতরাং এখানে তিনি ডিসক্রিমিনেশন করছেন, রিফ্লেক্ট করছেন। আচ্ছা, মূল্যায়ন কি? ওয়া, বহুত বড়িয়া কোয়েশ্চন বাই অ্যাসেসমেন্ট কি? বাহ। কোয়েশ্চন নাম্বার 22।
মূল্যায়নের দ্বারা কি প্রতিযোগিতামূলক মনোভাব? না ভাই। উত্তেজনা বা চাপ সৃষ্টি করি? আরে কী ধরনের কথা ভাই? শিশুদের লেবেল করা বা ক্যাটাগরাইজ করা? মোটেই না, কার্টুন। মূল্যায়নের মাধ্যমে শিশুরা কতটুকু শিখতে পেরেছে, কতটুকু বুঝতে পেরেছে, এটা আমরা কী করি? এটা আমরা একটা মেজারমেন্ট করি, পরিমাপ করি, এবং যার পরে তার পরবর্তী শিক্ষা দিই। ইট ইজ এ ওয়ে টু ইমপ্রুভ লার্নিং। মূল্যায়নের ফলে তার শিক্ষার উন্নত করা যায়। উন্নত কী করে করি? আপনার বলেন যে স্যার ও মূল্যায়ন লইলাম, তারপর সেটা উন্নতি কী করে হলো? আমি যখন মূল্যায়ন নেব তখন আমি বুঝতে পারবো। তো যেমন আমি যদি আপনাদের মক টেস্ট নেই, মক টেস্ট নিয়ে আমি যদি একটা ব্যবস্থা নেই, যে মক টেস্ট আমি নিলাম আপনারা 10 জনের, ধরে নিন আপনারা আমার ক্লাসে ক্লাস করছেন প্রতিদিন, আমি 10 জনের একটা প্রাইভেট মক টেস্ট নিলাম। তো এই 10 জনের আমি সম্পূর্ণ পেপারটা অ্যানালাইজ করলাম বা মক টেস্টের আনসারগুলো অ্যানালাইজ করলাম, দেখলাম যে 10 জনের মধ্যেই আপনাদের যে মূল্যায়ন থেকে যে প্রশ্ন দিয়েছিলাম, আপনারা 10 জনের মধ্যে 8 জনে কিন্তু এই মূল্যায়নের প্রশ্ন থেকে ভুল করেছেন। এটা আপনারা 8 জনের কিন্তু কারেক্ট আনসার হয়নি মূল্যায়ন টপিক থেকে। তার মানে আমাকে কি করতে হবে? মূল্যায়নটা আপনাকে আরেকবার বোঝাতে হবে। আপনাদেরকে মূল্যায়ন টপিকটা আরেকবার খুব অন্য একটা সিস্টেমে আপনাদেরকে বোঝাতে হবে, যাতে করে আপনারা বুঝতে পারেন এবং পরবর্তী মূল্যায়নে যাতে মূল্যায়ন থেকে প্রশ্ন আসলে আপনারা কারেক্ট করতে পারেন, অর্থাৎ আপনাদের যে শেখার উন্নতি যেটা সেটা ভালো হতে পারে। ক্লিয়ার? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্তিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? অর্থাৎ ইনক্লুশনকে কীভাবে ডেসক্রাইব করা হয়? কোয়েশ্চন নম্বর 23। যে শিশু একবারে শিখতে পারে না, ইনক্লুশনে কি বলা হচ্ছে? যে সবাই যাতে ইনক্লুড থাকে। তো এখানে বলেছে একবারে শিখতে পারে না, সুতরাং সেটা কখনো সম্ভব নয়। স্পেশাল গিফট তাকে দেওয়া যাবে না। ইট ইজ এ ফিলোসফি দ্যাট স্পেশাল চিলড্রেন আর এ স্পেশাল গিফট অফ গড। না ভাই, সে ধরনের কোনো কথা না। সেগ্রিগেট, আমরা শিক্ষকদের চিলড্রেন নিড টু বি সেগ্রিগেট, অর্থাৎ শিশুদের ক্ষমতা অনুযায়ী পৃথক করা প্রয়োজন, মোটেই না। তো কারেক্ট আনসার হবে এটা একটা ফিলোসফি বা দর্শন, যে সমস্ত শিশুদের একটি নিয়মিত স্কুল ব্যবস্থার সমান শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। তো ইনক্লুশনে কি বলেছে? সবার জন্য সমান শিক্ষা, সবার জন্য সমান ব্যবস্থা, এমন একটা শিক্ষা ব্যবস্থা হোক, এমন একটা সিস্টেম হোক যেখানে সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পারে। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 2। সুবিধা বঞ্চিত পটভূমি থেকে শিশুদের পূরণ করার জন্য একজন শিক্ষকের উচিত কি? যে সকল ছাত্ররা সুবিধা বঞ্চিত, ঠিক আছে, যারা সুবিধা মানে পাচ্ছে না, তাদের চাহিদা পূরণ করার জন্য একজন শিক্ষকের কি করা উচিত? কোয়েশ্চন নাম্বার 24। তাদের সম্পর্কে আরও জানার চেষ্টা করা উচিত এবং ক্লাস আলোচনায় অংশগ্রহণ, তাদের আলাদাভাবে বসতে, আরে ভাই যারা বঞ্চিত তাদেরকে আলাদাভাবে বসতে উঠি না, তাদের উপেক্ষা করা যাবে না, শুধুমাত্র লিখিত কাজ দিলেই চলবে না, তাদের যে সমস্যা সম্বন্ধে আরও জানার চেষ্টা করতে হবে এবং তাদের ক্লাসে আলোচনায় জড়িত করতে হবে, ইনক্লুড করতে হবে, ইনক্লুসিভ করতে হবে, ইনক্লুশন করতে হবে। এখানে লার্নিং ডিসেবিলিটিস বলতে কোনটা? এই নিচের আচরণগুলির মধ্যে কোনটা হচ্ছে শেখার অক্ষমতা সহ একটি শিশুর শনাক্তকারী? অর্থাৎ উদাহরণ 4টার মধ্যে আমরা কোনটাকে বুঝতে পারি? এটা তার শিক্ষণ অক্ষমতা। অপমানজনক আচরণ, মোটেই না। সে কী করে খকে ঘ হিসাবে লিখেছিল এবং ছিল যেমন ছিলকে সে দেখা হিসাবে লিখলো এবং 21কে 12 হিসাবে লিখলো। অর্থাৎ সে 21 তাকে বললাম, সে 1 আর 2 লিখে দিল 21। তাকে আমি বললাম তুমি বি লেখো, সে এইভাবে ডি লিখে দিল। আমি তাকে বললাম তুমি ওয়াজ লেখো, সে এস এ ডাব্লিউ উল্টো করে লিখে দিল। তার মানে এটাই তার শিক্ষণ অক্ষমতা। অর্থাৎ এই যে লিখলো, রাইটিং, অর্থাৎ এটা হচ্ছে তার কি? ডিসগ্রাফিয়া। এটাকে বলা হয় কি? ডিসগ্রাফিয়া, লিখন অক্ষমতা। শিখন অক্ষমতার মধ্যে একটা পার্ট হচ্ছে লিখন অক্ষমতা, এটা হচ্ছে তার ডিসগ্রাফিয়া। ক্লিয়ার? একটি শিশু যিনি আংশিকভাবে দেখতে পারেন, যে শিশু একটু দেখতে পায়, ভালোভাবে দেখতে পায় না, তার দ্বিখনের সমস্যা আছে। তো যারা একটু দেখতে পায় তাদেরকে কি করা উচিত? শিক্ষা দেওয়া উচিত নয়, যেহেতু তার কোনো কাজে আসে না। আরে ভাই, যারা অন্ধ একটু চোখে দেখে ভালো করে দেখতে পায় তাদেরকে শিক্ষা দেওয়া উচিত নয়, মোটেই কী ধরনের কথা? তাদেরকে পৃথক করে রাখা উচিত, মোটেই না। কারণ ইনক্লুসিভ এডুকেশনে বলেছে সবার জন্য সমান শিক্ষা। বিশেষ বিধান করার সময় একটি নিয়মিত স্কুলে রাখা উচিত। ইয়েস,
তাকে সবসময় সে যেন রেগুলার স্কুলে আয়, সবসময় প্রতিনিয়ত সবার সঙ্গে অংশগ্রহণ করতে চায়, এটা আমরা দেখতে চাই। ক্লিয়ার? তারপর শেখা, লার্নিংটা কী জিনিস? কোয়েশ্চন নাম্বার 27। একজন শিক্ষার্থীর আবেগ দ্বারা প্রভাবিত হয়, শিক্ষণটা সে ইমোশন দ্বারা ইনফ্লুয়েন্স হয়। ঠিক আছে, তার আবেগ ঘন দিক দিয়ে তাকে যদি আমরা শেখাতে পারি তাহলে শিক্ষণটা তার খুব ভালো হবে। শিক্ষার্থীদের তাদের চিন্তা ভাবনায় ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য একজন শিক্ষককে অবশ্যই কী করতে হবে? শিক্ষার্থীর যদি তাদের চিন্তা ভাবনায় ধারণাগত পরিবর্তন হয়, ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য শিক্ষককে কী করতে হবে? বাচ্চাদের তাদের নিজের উপর চিন্তা করতে নিরুৎসাহ করুন। আরে ভাই, নিরুৎসাহ আমরা কখনো করি না, শিশুদেরকে উৎসাহিত করি। ঠিক আছে না? লেকচার মেথডে পড়াবেন, লেকচার মোড, বক্তৃতা মোড, এটা ক্যান্সেল করুন। ঠিক আছে? পুরস্কার প্রদান করুন, আবার এটাও ক্যান্সেল। আলোচনা করুন, ইয়েস, পজিটিভ ওয়ার্ড। ডিসকাশন করতে হবে, পজিটিভ ওয়ার্ড, ডিসকাশন। তো আর কি দেখবো? অপশন নাম্বার 3 রাইট অ্যান্সার। এই দেখুন, একদম দেখা মাত্র কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের প্রসঙ্গে সক্রিয় ব্যস্ততার অর্থ কী? ঠিক আছে, অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, শিশুরা অ্যাক্টিভলি যেটা এঙ্গেজমেন্ট থাকে, এটার অর্থ কী? শিশুরা যখনই একটা বিষয়ে ইনকোয়ারি করবে বা প্রশ্ন করবে বা ডিবেট করবে, তখন তারা কী করবে? অ্যাক্টিভ, মুখস্থ করা। এই দেখুন, মুখস্থ করা, এটা কী করুন? এটা ক্যান্সেল করুন, নেগেটিভ ওয়ার্ড। শিক্ষকের দেওয়া উত্তরগুলি অনুলিপি করা। অনুলিপি মানে কি? কপি করা, কপি পেস্ট করা মানে নকল করা। তো নকল করা আমাদের পেডাগজিতে নেই, ক্যান্সেল। এখানেও দেখুন দেওয়া আছে কি? কপি করা, অনুকরণ করা বা অনুলিপি করা। অনুলিপি মানে কি? কপি করা বা নকল করা, এটা ক্যান্সেল। ছাত্রদেরকে কখনো আমরা নকল করা শেখাই না, বা দেখে দেখে লিখে নাও, এই ধরনের কখনো শেখাই না। তার মানে এখানে দেখুন কপি করা, মেমোরাইজিং করা বা রিকল করা, রিসাইটিং করা, এই সবগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এটা ক্যান্সেল। তো তার মানে অপশন নাম্বার 20 দ্বারা এটা আনসার। ইনকোয়ারি, কোয়েশ্চনিং এবং ডিবেট। একটা শিশু যত বেশি ইনকোয়ারি করবে, যত বেশি প্রশ্ন করবে, যত বেশি ডিবেট করবে, সে তত ভালো শিখতে পারবে, তত ভালো জিনিসটা বুঝতে পারবে, কারণ জানার ইচ্ছা জিজ্ঞাসা। শিশুরা যখন কোনো ক্রিয়াকলাপে অংশ নেয় তখন তারা সবচেয়ে সৃজনশীল হয় কিসের জন্য? কোয়েশ্চন নাম্বার 30। অন্যের সামনে ভালো করার জন্য চাপের মধ্যে, শিশুদের মধ্যে চাপ থাকে না। শিক্ষকদের ধমক থেকে বাঁচতে শিক্ষার্থীরা সৃজনশীল হয় না, কারণ আমরা বলেছি যে শিক্ষক এবং ছাত্রের সঙ্গে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হবে, যাতে করে শিক্ষকরা ধমক দেয় সেটা কোনো কথা নয়, পুরস্কার সেটা না, আগ্রহের জন্য, ইন্টারেস্ট। শিশুরা যখন ওই ইন্টারেস্টের মাধ্যমে, তাদের আগ্রহের মাধ্যমে যখন তারা কোনো কিছু শিখবে, যখন কোনো কাজ করবে, তখন তারা কী হবে? সৃজনশীল হয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের এই 30টা প্রশ্ন আমরা খুব শর্টকাটে বুঝিয়ে দিলাম। পরবর্তী সময় এই ধরনের আরও অনেকগুলো ক্লাস আপনারা দেখতে পাবেন। তো যদি আপনারা এই সবগুলো ক্লাসের PDF পেতে চান বা মক টেস্ট পেতে চান, তাহলে প্লে স্টোর থেকে এই সহজগুরু অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করলে আপনারা এখানে সবগুলো ডিটেলস পেয়ে যাবেন। ক্লিয়ার? তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।